আচ্ছা, আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, আমরা ঠিক কি আশা করি? আমরা চাই যে ডাক্তার আমাদের কথা শুনবেন আর সমস্যার মানে একটা নাম দেবেন। ঠিক তাই। যেমন ধরুন, আপনার ভাইরাল ফিভার হয়েছে বা এটা অ্যাসিডিটির সমস্যা। একটা নাম পেলে না আমরা যেন একটু হাফ ছেড়ে বাঁচি। একদম একটা পরিচিতি পাওয়া যায় যেন। কিন্তু কি হবে যদি বলি এমন একটা চিকিৎসা দর্শন আছে যা মনে করে এই নাম দেওয়াই সবচেয়ে বড় ভুল? ইন্টারেস্টিং। আজ আমাদের হাতে অর্গ্যানন অফ মেডিসিন বইয়ের কিছু অংশ রয়েছে যা ঠিক এই বিপ্লবী ধারণা নিয়ে কথা বলে। আমাদের আজকের মিশন হলো এই দর্শনটাকে কাটাছেঁড়া করে দেখা। মানে কিভাবে শুধুমাত্র লক্ষণ দেখে কোনো রোগের নাম না দিয়ে তার আসল রূপ বোঝা সম্ভব। চলুন এই অন্যরকম জগতে ডুব দেওয়া যাক। আজকের টপিকটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কারণ এই বইটা আমাদের মেডিসিন নিয়ে পুরো ভাবনা চিন্তার জগৎটাকেই নাড়িয়ে দেয়। তাই তো। হ্যাঁ, আমরা যেভাবে রোগকে দেখি ওটা তার থেকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে দেখতে শেখায়। কিভাবে? দেখুন, প্রচলিত চিকিৎসা যেখানে রোগের ভেতরের কারণ মানে জীবাণু বা প্যাথোলজি নিয়ে ব্যস্ত, সেখানে এই দর্শন বলছে ওগুলো তো বেশিরভাগই অদৃশ্য, অনুমান নির্ভর। আচ্ছা। আসল সত্যটা লুকিয়ে আছে বাইরে, যা আমরা দেখতে, শুনতে বা অনুভব করতে পারি। অর্থাৎ লক্ষণের মধ্যেই। একদম। বইটা শুরুতেই আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বলছে একজন ভালো চিকিৎসক হতে গেলে নাকি তাকে হতে হবে একজন নিরপেক্ষ পর্যবেক্ষক বা আনপ্রেজুডিসড অবজার্ভার। শব্দটা বেশ ভারী। শব্দটা শুনতে সহজ লাগলেও এর মানেটা কিন্তু বেশ গভীর। আপনার কি মনে হয় বাস্তবে কারো পক্ষে পুরোপুরি নিরপেক্ষ হওয়া সম্ভব? আমাদের তো সবারই কিছু না কিছু পূর্ব ধারণা থাকে। এটাই তো সবচেয়ে কঠিন অংশ। এখানে নিরপেক্ষ বলতে বোঝানো হচ্ছে চিকিৎসকের মাথা থেকে রোগের সমস্ত থিওরি, সমস্ত বইতে পড়া ধারণা কিছুক্ষণের জন্য মুছে ফেলতে হবে। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, একজন রোগীর কাশি আর হালকা জ্বর। চিকিৎসক যদি শুরুতেই ভেবে নেন এটা নিশ্চয়ই ব্রঙ্কাইটিস, তাহলে তিনি হয়তো ব্রঙ্কাইটিসের লক্ষণগুলোই খুঁজবেন। আর অন্যগুলোকে হয়তো এড়িয়ে যাবেন। ঠিক, এটাকে কনফার্মেশন বায়াস বলা যেতে পারে। এই দর্শন বলছে এই ফাঁদে পা দেওয়া চলবে না। চিকিৎসককে একটা খালি স্লেটের মতো রোগীর সামনে বসতে হবে। ঠিক, অনেকটা গোয়েন্দার মতো। কোনো সন্দেহভাজনকে আগে থেকেই দোষী ভেবে নিলে যেমন আসল তথ্য চোখ এড়িয়ে যায়, এটাও সেরকম। একদম। তাহলে এই নিরপেক্ষ পর্যবেক্ষক তথ্য সংগ্রহ করবেন কোথা থেকে? বইতে তো ৩টে উৎসের কথা বলা আছে। হ্যাঁ, এবং এই তিনটি উৎসই খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো রোগী নিজে যা বলছেন, তার কষ্ট, তার অনুভূতি, তার মনের অবস্থা সবকিছু। আচ্ছা। দ্বিতীয় উৎস হল তার কাছের মানুষেরা কি দেখছেন। যেমন? যেমন পরিবারের সদস্যরা বলতে পারেন, ও আজকাল বড্ড খিটখিটে হয়ে গেছে, বা রাতে ঘুমের মধ্যে ছটপট করে, যেটা হয়তো রোগী নিজে খেয়ালও করেননি। আর তৃতীয়টা? আর তৃতীয় উৎস হল চিকিৎসক নিজে যা পর্যবেক্ষণ করছেন, যেমন রোগীর নাড়ির গতি, ত্বকের রং বা হয়তো কথা বলার ভঙ্গি। এই তিনটিকে মিলিয়েই তৈরি হয় একটা পূর্ণাঙ্গ ছবি। তার মানে এটা শুধু রোগের বলা কথার উপর নির্ভর করছে না, আশেপাশের পরিবেশ আর ডাক্তারের নিজের পর্যবেক্ষণও সমান জরুরি। ঠিক। এই সব মিলিয়ে যে ছবিটা তৈরি হয়, পাঠ্যে সেটাকে বলা হয়েছে রোগের যথার্থ সত্য এবং বোধগম্য চিত্র। তার মানে এটাই রোগের আসল পরিচয়, কোনো ল্যাব রিপোর্ট বা স্ক্যানের ছবির চেয়েও বেশি সত্যি। এই দর্শন অনুযায়ী একদম তাই। বলেন কি? কারণ ল্যাব রিপোর্ট হয়তো বলবে রক্তে ইনফেকশন আছে, কিন্তু সেটা বলবে না যে এই ইনফেকশনের কারণে মানুষটা প্রচণ্ড হতাশ হয়ে পড়ছেন বা তার ঠান্ডা একদমই সহ্য হচ্ছে না। আচ্ছা। এই ব্যক্তিগত সূক্ষ্ম লক্ষণগুলোই হল রোগের আসল চরিত্র। তাই এই দর্শন অনুযায়ী লক্ষণগুলোর সমষ্টি বা টোটালিটি অফ সিমটমস, এটাই হলো রোগ। এর বাইরে রোগের কোনো আলাদা অস্তিত্ব নেই। ১ মিনিট, এটা তো পুরো ধারণাই পাল্টে দিচ্ছে। তার মানে প্রচলিত চিকিৎসার মতো রোগের একটা নাম দিয়ে, যেমন মাইগ্রেন বা আলসার, তাকে একটা বাক্সে ফেলার চেষ্টাই এখানে করা হচ্ছে না। না, একদমই না। এটা তো একটা বিপ্লবী ধারণা। এখানেই তো বইয়ের টিকার সেই অদ্ভুত কথাটা আসে যে রোগের গোপন ও অদৃশ্য অন্তঃস্থলে অনুসন্ধান করার কোনো দরকার নেই। ঠিক এই পয়েন্টেই এটা প্রচলিত মেডিসিন থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এর পেছনের যুক্তিটা হলো রোগের অদৃশ্য কারণ নিয়ে আমরা যা কিছুই বলি না কেন,
হুম। তার বেশিরভাগটাই কিন্তু অনুমান। ধরুন ১০০ বছর আগে হয়তো বলা হতো পিটের আলসারের কারণ হলো খারাপ বাতাস। হ্যাঁ, বা অতিরিক্ত অম্লরস। একদম। আজ আমরা বলছি হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া। ১০০ বছর পর হয়তো নতুন কোনো কারণ খুঁজে পাওয়া যাবে। তা ঠিক। এই দর্শন বলছে এই কারণের তত্ত্বগুলো সময়ের সাথে বদলায়, কিন্তু রোগের কষ্টটা, তার পেটের জ্বালা, তার খাওয়ার পরের অস্বস্তি, সেটা কিন্তু একই থাকে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। রোগের কারণ না খুঁজে শুধু লক্ষণের চিকিৎসা করাটা কি একটু বিপজ্জনক নয়? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। ধরুন কারোর প্রচণ্ড মাথা ব্যথার কারণ যদি একটা ব্রেন টিউমার হয়, সেক্ষেত্রে শুধু ব্যথার লক্ষণ ধরে চিকিৎসা করলে তো মূল রোগটা আড়ালেই থেকে যাবে। এটা তো খুব ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এই বইয়ের দর্শন এটার একটা খুব ইন্টারেস্টিং জবাব দেয়। এটা বলছে না যে আপনি শুধু একটা লক্ষণ, যেমন মাথা ব্যথা, সেটার চিকিৎসা করবেন, তাহলে বরং আপনাকে লক্ষণসমূহের সমষ্টি বা টোটালিটি অফ সিমটমস এর দিকে তাকাতে হবে। ও আচ্ছা। একজন সাধারণ টেনশনের মাথা ব্যথার রোগীর লক্ষণ আর ব্রেন টিউমারের রোগীর লক্ষণ সমষ্টি কিন্তু এক হবে না। টিউমারের ক্ষেত্রে হয়তো মাথা ব্যথার সাথে মাথা ঘোরা, বমি ভাব, বা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া। ঠিক এই রকম কিছু নির্দিষ্ট আনুষঙ্গিক লক্ষণ থাকবে। এই পুরো প্যাটার্নটাই হলো রোগ। প্যাটার্নটা আলাদা হবে। একদম। তাই এই দর্শন অনুযায়ী আপনি যখন লক্ষণ সমষ্টির চিকিৎসা করছেন, আপনি আসলে ওই নির্দিষ্ট প্যাটার্নেরই চিকিৎসা করছেন, যা কিনা ওই টিউমারের কারণেই তৈরি হয়েছে। ও আচ্ছা, এবার কিছুটা পরিষ্কার হচ্ছে। তার ফোকাসটা ব্রেন টিউমার নামক লেবেলের উপর নয়, বরং ওই নির্দিষ্ট মানুষটার শরীর ও মনে টিউমারটা যে পরিবর্তন এনেছে সেই পুরো ছবিটার উপর। ঠিক। এর হলো এই দর্শন অনুযায়ী ব্রঙ্কাইটিস বা মাইগ্রেনের মতো কোনো রোগের চিকিৎসা হয় না। চিকিৎসা হয় একজন নির্দিষ্ট মানুষের, যার কাশিটা হয়তো রাতে বাড়ে এবং মন খারাপ থাকলে দেখা দেয়। এক্স্যাক্টলি। পুরো ফোকাসটাই রোগের নাম থেকে সরে গিয়ে রোগীর গল্পের উপর চলে আসে। এটাই হলো মূল পার্থক্য। একদম। আপনি একেবারে হেকসিম জায়গাটা ধরেছেন। চিকিৎসাটা রোগের নয়, রোগীর। কারণ ১০ জন মাইগ্রেনের রোগীর গল্প ১০ রকম হতে পারে। কারো হয়তো আলোর দিকে তাকালে ব্যথা বাড়ে, কারো হয়তো পরীক্ষার আগে ব্যথা ওঠে। ঠিক। এই দর্শন অনুযায়ী এই ১০ জনের জন্য ১০ রকম চিকিৎসার প্রয়োজন হতে পারে, যদিও প্রচলিত মেডিসিন হয়তো সবাইকে একই ব্যথানাশক দেবে। বেশ, এই যুক্তিটা মানতে গেলেও এটা হজম করা একটু কঠিন। মনে হচ্ছে যেন একটা অদৃশ্য জগতের ওপর বিশ্বাস করতে বলা হচ্ছে। বইয়ের পরের অংশেও মনে হয় এই সংশয়ের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, লেখক হ্যানিম্যান খুব ভালোভাবেই জানতেন যে তারই তত্ত্ব লোকে সহজে মেনে নেবে না। তাই তিনি একটা দার্শনিক যুক্তি দিয়েছেন। কি সেটা? তিনি বলছেন, ইট ইজ ইজি টু ডাউট ম্যাটার্স উইচ ক্যান নট বি লেইড বিফোর আওয়ার অকুলার ভিশন। এর মানে হলো, যা আমরা খালি চোখে দেখতে পাই না তাকে সন্দেহ করা খুব সহজ। এটা আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি। ঠিক, আমরা জীবাণু দেখতে পাই না, তাই একসময় জীবাণুর তত্ত্বকে লোকে আজগুবি মনে করত। ঠিক তাই। এটা শোনার পর আমার নিজের অভিজ্ঞতার কথা মনে হচ্ছে। যখন আমরা অসুস্থ হই, আমরা গুগলে গিয়ে লক্ষণগুলো লিখে রোগের নাম খুঁজি। হ্যাঁ, এটা আমরা সবাই করি। আমরা একটা লেবেল চাই, আমার মাইগ্রেন হয়েছে বা এটা গ্যাস্ট্রিকের সমস্যা। কারণ ওই লেবেলটা আমাদের একটা স্বস্তি দেয়, মনে হয় যেন সমস্যাটাকে চিনে ফেলেছি। হুম। কিন্তু এই বইটা বলছে যে ওই লেবেলটাই আসলে একটা বাধা, যা আমাদের শরীরের আসল বার্তাটা শুনতে দেয় না। ঠিক তাই। আর এরপরেই বইতে একটা ল্যাটিন প্রবাদ উল্লেখ করা হয়েছে, নেগান্টিস এস্ট প্রবারে। এর মানে কি? এর ভাবার্থ করা হয়েছে যে মিথ্যা কখনো প্রমাণ করা যায় না। তবে এর আরও গভীর একটা মানে আছে এই প্রেক্ষাপটে। সেটা কি? এর মানে হল যে নেতিবাচক দাবি করছে বা সন্দেহ করছে, প্রমাণের দায়ভার তার। অর্থাৎ আপনি যদি বলেন যে লক্ষণগুলো রোগের আসল চিত্র নয়, বরং এর পেছনে অন্য কোনো অদৃশ্য কারণ আছে, তাহলে সেই অদৃশ্য কারণের অস্তিত্ব আপনাকে প্রমাণ করতে হবে। একদম। যেহেতু সেটা করা প্রায় অসম্ভব, তাই যা দৃশ্যমান ও প্রমাণিত, অর্থাৎ লক্ষণগুলো, তাকেই আঁকড়ে ধরা উচিত। তার মানে এই দর্শন বলছে, অনুমানের জগতে ভেসে না বেরিয়ে যা বাস্তব, যা নক্কর তথ্য হিসেবে আমাদের হাতে আছে, তার উপরেই ভরসা করা উচিত। হ্যাঁ। আর সেই নক্কর তথ্য হলো এই লক্ষণগুলো। আচ্ছা, একদম। পাঠ্য অনুযায়ী এই লক্ষণগুলো আসলে ভেতরের এক গভীর বিশৃঙ্খলার বাহ্যিক প্রকাশ। বইতে একে জীবনী শক্তির বিশৃঙ্খলা বা ডিরেঞ্জমেন্ট অব দি ভাইটাল ফোর্স বলা হয়েছে।
এই জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স এই শব্দটা বেশ রহস্যময় শোনায়। এটাকে সহজে কিভাবে বোঝা যেতে পারে? এটাকে অনেকটা শরীরের অপারেটিং সিস্টেমের মতো ভাবা যেতে পারে। অপারেটিং সিস্টেম কম্পিউটারের মতো? হ্যাঁ, আমাদের শরীর তো শুধু হাড়, মাংস আর রক্তের সমষ্টি নয়। এর ভেতরে একটা অদৃশ্য শক্তি বা প্রক্রিয়া আছে যা সবকিছুকে সচল রাখে। আমাদের ঘুম, হজম, ভাবনা, অনুভূতি সবকিছু নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বুঝলাম। এটাই হলো জীবনী শক্তি। যখন এই অপারেটিং সিস্টেমে কোনো গ্লিচ বা বাগ দেখা দেয়, তখন আমরা স্ক্রিনে নানা রকম এরার মেসেজ দেখতে পাই। ঠিক। এই দর্শন বলছে লক্ষণগুলো হলো সেই এরার মেসেজ। আমাদের কাজ সিস্টেমের গভীরে কাল্পনিক কিছু খোঁজা নয়, বরং ওই মেসেজগুলো ভালো করে পড়েই সিস্টেমটাকে ডিবাগ বা ঠিক করা। বাহ, এই উপমাটা দারুণ। তার মানে জ্বর, ব্যথা বা মানসিক অবসাদ এগুলো আসলে রোগের কারণ নয়, এগুলো হলো শরীরের অ্যালার্ম সিস্টেম। ঠিক। শরীর আমাদের কিছু বলতে চাইছে, আর আমাদের কাজ হলো সেই পুরো বার্তাটা শোনা, শুধু অ্যালার্মটা বন্ধ করে দেওয়া নয়। ঠিক ধরেছেন। প্রচলিত অনেক চিকিৎসায় আমরা শুধু অ্যালার্মটা বন্ধ করি। ব্যথার জন্য পেইন কিলার, জ্বরের জন্য প্যারাসিটামল। কিন্তু এই দর্শন বলছে অ্যালার্ম কেন বাজছে, সেই মূল গ্লিচটা কোথায়, সেটা বুঝতে হবে ওই অ্যালার্মের প্যাটার্ন দেখেই। আর সেই প্যাটার্নটাই হলো লক্ষণ সমষ্টি। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে কি দাঁড়ায়? এই চিকিৎসা দর্শনটিকে বুঝতে হলে আমাদের চিন্তার কোন জায়গাটাতে সবচেয়ে বড় পরিবর্তন আনতে হবে? সবচেয়ে বড় পরিবর্তনটা হলো প্রশ্নটাকেই বদলে ফেলা। কি রকম? আমরা সাধারণত প্রশ্ন করি, আমার কি রোগ হয়েছে? এই দর্শন আমাদের শেখায় প্রশ্ন করতে, আমার শরীর ও মন সুস্থ অবস্থার চেয়ে এখন ঠিক কিভাবে আলাদা আচরণ করছে। বাহ! এখানে ফোকাসটা একটা সাধারণ রোগের নামের ওপর থেকে সরে গিয়ে ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতার উপর চলে আসে। আচ্ছা। এই দর্শন অনুযায়ী রোগের কোনো সার্বজনীন রূপ নেই। প্রত্যেক রোগীর ক্ষেত্রে রোগটা তার নিজস্ব লক্ষণের মাধ্যমে একটা ইউনিক শিল্পকর্মের মতো প্রকাশ পায়। তার মানে শেষ পর্যন্ত এটা এমন একটা দৃষ্টিভঙ্গি যা বলে, যা ঘটছে, যা আমরা দেখতে বা অনুভব করতে পারছি, সেটাই একমাত্র সত্যি। হ্যাঁ, কোনো ঘটনার পেছনের কারণ নিয়ে অনুমান করার চেয়ে ঘটনাটাকেই গুরুত্ব দেওয়া। বিজ্ঞানীরা অনেক সময় একে ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ বলেন। একদম। এটি একটি সম্পূর্ণ প্রপঞ্চবৈজ্ঞানিক বা ফেনোমেনোলজিক্যাল দৃষ্টিভঙ্গি, যেখানে বাহ্যিক প্রকাশকেই ঘটনার মূল সত্য হিসেবে গ্রহণ করা হয়। ভেতরের কারণ নিয়ে জল্পনা কল্পনার চেয়ে বাইরে যা ঘটছে তাকেই বিশ্বাস করা হয়। আজকের এই আলোচনায় আমরা রোগ নির্ণয়ের একটা একেবারেই ভিন্ন দর্শনকে বোঝার চেষ্টা করলাম। অর্গ্যানেন অফ মেডিসিনের পাতা থেকে আমরা দেখলাম কিভাবে একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের চোখ দিয়ে দেখলে রোগের সম্পূর্ণ নতুন একটা ছবি ফুটে ওঠে। আর কিভাবে রোগের অদৃশ্য কারণের পেছনে না ছুটে শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসার একটা পথ তৈরি হতে পারে। ঠিক। আজকের আলোচনা থেকে আমরা একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে পারি কিন্তু। কি? বইটা বলছে লক্ষণ হল ভেতরের ভারসাম্যহীনতার বাইরের প্রকাশ। আমরা যখন অসুস্থ বোধ করি তখন আমাদের প্রথম প্রবণতা কি হয়? আমরা সঙ্গে সঙ্গে গুগলে লক্ষণগুলো সার্চ করে একটা রোগের নাম খুঁজে বের করার চেষ্টা করি। তাই তো। কিন্তু আমরা কি এক মুহূর্ত থেমে আমাদের শরীর ও মনের স্বাভাবিক অবস্থা থেকে ঠিক কি পরিবর্তন হয়েছে তার পুরো চিত্রটা বোঝার চেষ্টা করি? না, তা করি না। যদি আমরা নিজেদের অসুস্থতার ক্ষেত্রেও মাঝে মাঝে একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হতে পারতাম, কোনো পূর্বধারণা ছাড়া শুধু লক্ষ্য করতাম কি ঘটছে, তাহলে হয়তো আমাদের শরীর কি বলতে চাইছে তা আরও ভালোভাবে বুঝতে পারতাম। হয়তো তখন নতুন কোনো উপলব্ধিও হতে পারত। একদম।